Bismillahir Rahmanir Rahim. Today we will discuss measures of skewness and kurtosis. In the last class, we have also discussed these matters. I want to explain these two definitions, skewness and kurtosis, once again. So, গত ক্লাসে আমি স্কিউনেস এর ডেফিনিশন বলেছিলাম। স্কিউনেস আমি যদি বলি এক কথায়, ইট ইজ ল্যাক অফ সিমেট্রি, অর্থাৎ প্রতিসাম্যের ঘাটতি বলা হয়। ল্যাক অফ সিমেট্রি, দিস ইজ দ্য শর্ট ডেফিনিশন। And another definition, uh, peakness, kurtosis. What is kurtosis? Kurtosis is the peakness of the graph. গ্রাফের যে উচ্চতা, সেই উচ্চতার যে ক্যালকুলেশন, এটা কি খুবই উচ্চ না ফ্ল্যাট না নরমাল, এই পিকনেসটাকে কার্টোসিস দ্বারা মেজার করা হয়। আর স্কিউনেসটা কি, বক্রতাটা কি? বক্রতা হলো ল্যাক অফ সিমেট্রি। গত ক্লাসে এই জিনিসগুলি আমরা আলোচনা করেছিলাম এবং এটাও বলেছিলাম যে মিন যদি মোডের চেয়ে বড় হয় পজিটিভ স্কিউড, রাইট? মিন যদি মোডের চেয়ে ছোট হয় নেগেটিভ স্কিউড, দুটি যদি সমান হয় তাহলে হবে জিরো স্কিউড। আমরা এই জিনিসগুলি গত ক্লাসে একটু করে দেখিয়েছিলাম, আজকেও আবার আলোচনা করার চেষ্টা করব। তবে আজকের আলোচনাটা হবে ম্যাথমেটিক্যালি। ম্যাথমেটিক্যালি আমরা এই জিনিসগুলি আলোচনা করব, ঠিক আছে? একটা অঙ্ক নিয়ে এগুলো আলোচনা করব। দেন কার্টোসিস হলো পিকনেস অফ দি গ্রাফ বা হিস্টোগ্রামের উচ্চতার অ্যানালাইসিস। এখানে কার্টোসিস ভ্যালুটা যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে সেটা হবে প্লাটিকার্টিক। সো প্লাটিকার্টিকটা কেমন সেটা কিন্তু আমরা এই এর আগে আলোচনা করেছি। আমি এখানে একটু করে আমরা বোর্ডে যাব, তারপরেও আমি প্লাটিকার্ডিকের চেহারাটা একটু করে তোমাদেরকে আঁকার চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ একটা এক্স এক্সিসের মতো করে এঁকেছি, আর তার সাথে আমি যদি কলম দিয়ে একটু ড্রয়িং করার চেষ্টা করি, মনে করো মানে উচ্চতাটা, গ্রাফের উচ্চতাটা খুবই সামান্যভাবে উঠেছিল এবং সামান্যভাবে পতন হয়েছে। এই টাইপের কেস যদি হয় তাহলে তাকে বলা হয় প্লাটিকাটিক বা ফ্ল্যাট লেভেল বলা হয়, মানে ওয়াইডিশ, গ্রাফটাকে ওয়াইডিশ বলা হয়। এইগুলো একটা। আবার যদি লেপ্টোকার্টিক হলো আরেকটা, তার বিপরীতটা। উদাহরণস্বরূপ আমি যদি লেপ্টোকার্টিকের চিত্র আঁকি, মনে করো এক্স এক্সিস আঁকলাম, দেন গ্রাফটা হবে অনেক উঁচুতে যাই আবার নিচু নামবে, মানে অনেক উচ্চতা হবে, হাই হিল পিক বলা হয় লেপ্টোকার্টিক। এইগুলো দ্বিতীয়টা। আর তৃতীয়টা হলো মেসোকার্টিক। আর মেসোকার্টিকটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো, অর্থাৎ সাপোজ এক্স অক্ষ, আর তোমার যদি যেই হারে উপরে উঠবে ঠিক এই হারেই নিচে নামবে এবং একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, ঠিক আছে? প্রথমটা হলো আহ আমরা যে প্রথমটা প্লাটিকার্টিক আলোচনা করেছি, খুবই ফ্ল্যাটি শেপ। আর লেপ্টোকার্টিক হলো তোমার হাই পিক, উচ্চতা থাকবে বেশি। আর মেসোকার্টিক হবে নরমাল। এই তিনটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। সো আশা করি ইন দা মিন টাইম তোমরা পড়েছো। এই তিনটা চিত্র অলরেডি আমি আলোচনা করেছি এবং দেখালাম লেপ্টোকার্টিক, মেসোকার্টিক এন্ড প্লাটিকার্টিক। আচ্ছা, এবার আসো, এখানে কতগুলি ফর্মুলা তোমাদের অঙ্ক করার জন্য কনসিডার করেছি। কার্টোসিস, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস কে বিটা 2 দ্বারা আইডেন্টিফাই করা হয়। কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস হলো বিটা 2। এটাকে দুই ধরনের কার্টোসিস আছে, একটাকে বলা হয় মোমেন্ট বেস কার্টোসিস, আর ফর্মুলা হলো μ4/μ2 স্কয়ার। আমরা μ4, μ2, μ2, μ1 এগুলি একটু পরে আলোচনা করতেছি। আরেকটি কার্টোসিস হলো কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। সেই ডেফিনিশনটা হলো, একটা হলো শুধু কার্টোসিস বিটা 2, আরেকটি হলো কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস গামা 2। সেটা হলো বিটা 2 থেকে 3 বাদ দিব, তাহলে হবে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। এবার
কার্টোসিসের ফর্মুলা অনুযায়ী, দ্যাট ইজ কার্টোসিস ভ্যালুটা যদি 3 এর চেয়ে বড় হয় তাহলে লেপ্টোকার্টিক। কার্টোসিস ভ্যালু 3 এর চেয়ে বড় মানে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস 0 এর চেয়ে বড়। কথা কি বোঝা যায়? আমি আবার বলছি, কার্টোসিস ভ্যালু মনে করো 4, তাহলে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস কত হবে? আমি আবার বলি, প্রশ্নটা দেখো বুঝো কিনা। যদি বিটা 2 4 হয়, গামা 2 এর মান কত? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? বিটা 2 মাইনাস 1। বিটা 2 এর মান 4, তাহলে গামা 2 এর মান কত হয়? 4 মাইনাস 3 1, মানে পজিটিভ। আমি পজিটিভ। বলতে চাচ্ছি তোমরা রেসপন্স করো। মানে যদি বিটা 2 এর মান 4 হয়, গামা 2 এর মান কত হবে? 1 হবে না? জি স্যার, 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। 1, ভেরি গুড। তার মানে গামা 2 বলতে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস 1, দ্যাট ইজ 0 এর চেয়ে বড়। তাহলে 0 এর চেয়ে বড় হলে লেপ্টোকার্টিক, আর 0 এর চেয়ে ছোট হলে প্লাটিকার্টিক, এবং 0 এর সমান হলে মেসোকার্টিক। এই কথাটা কিন্তু কিছুক্ষণ আগে একবার আলোচনা করেছি, দেখো এই জায়গায়, হয়তোবা তখন খেয়াল করতে পারোনি। এই যে দেখো, 0 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড়, হ্যাঁ, এটা কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস গুলি আর কি, আর 0 এর সমান। একটার সাথে আরেকটার মিল আছে। তো আমরা এখানে দেখতে পেলাম যে কার্টোসিস ভ্যালু এর ফর্মুলা এবং কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস, এগুলি আমাদের কাজে লাগবে। তারপরে আছে, আমি প্রথমে তোমাদের ফর্মুলাগুলি একটু মৌখিক আলোচনা করতেছি, তারপরে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, যে প্রবলেমে সবগুলি ফর্মুলা কভার করবে। আর এই অঙ্কটার মতো তোমরা একটা অঙ্ক করবে। এখানে মোমেন্টস অফ ডিস্ট্রিবিউশন আমরা আলোচনা গত ক্লাসেও করেছিলাম। ফার্স্ট মোমেন্ট থেকে পাওয়া যায় মিন, এট দ্য সেম টাইম সেকেন্ড মোমেন্ট থেকে আসে ভেরিয়েন্স। আমি অলরেডি আলোচনা করেছি, আমি জানি না তোমরা পড়েছো কিনা, আশা করি আজকের পর থেকে পড়বে। থার্ড মোমেন্ট হলো স্কিউনেস, এবং ফোর্থ মোমেন্ট হলো কার্টোসিস। তার মানে এখানে 4টা মোমেন্টের 4টা নাম আছে। একটি হলো মিন, আরেকটি হলো ভেরিয়েন্স। আমরা কিন্তু মিন ভেরিয়েন্স অলরেডি পড়েছি। থার্ড মোমেন্টকে বলা হয় স্কিউনেস, দ্যাট ইজ অ্যাসিমেট্রি, ল্যাক অফ সিমেট্রিও বলা হয়। আর কার্টোসিস হলো পিকনেস, উচ্চতার ক্যালকুলেশন, সিমেট্রি ক্যালকুলেশন স্কিউনেস। ভেরিয়েন্স মানে ডিসপারশন, বিস্তার, কেন্দ্র থেকে কতটুকু দূরে অবস্থিত। আর মিন বলতে সেন্ট্রাল ভ্যালুটাকে বোঝানো হয়। এই 4টার 4 রকমের মিনিং, এবং সেই মিনিংস গুলি আমাদের অবশ্যই ব্রেনে নিতে হবে। মিন বলতে একটা ডাটা সেটের বা ডিস্ট্রিবিউশনের সেন্ট্রাল ভ্যালুটাকে ইন্ডিকেট করা হয়। মিন সেন্ট্রাল ভ্যালু ইন্ডিকেট করা হয়। নাম্বার 2, আমরা যদি বলি ভেরিয়েন্স, ভেরিয়েন্স হলো সেন্ট্রাল ভ্যালু থেকে ডাটা সেটগুলি কি পরিমাণ দূরত্বে অবস্থিত, ডিসপারশন বা বিস্তার কতটুকু। আর ডাটা সেট দ্বারা যে গ্রাফ আঁকা হয়, সেই গ্রাফের এই ল্যাক অফ সিমেট্রি কতটুকু, সেটা হলো স্কিউনেস। আর সেই গ্রাফটার পিকনেস দিয়ে তার কার্টোসিস বের করা হয়। কথা কি বুঝে আসছে? আমরা পরবর্তীতে একটি অঙ্ক নিয়ে সবগুলি বের করার চেষ্টা করব, তাহলে আমাদের প্র্যাকটিক্যালি অঙ্কের সাথে মিল থাকবে যে আমরা আসলে কি শিখতেছি। ঠিক আছে? আর তোমরা চেষ্টা করবে আমার সাথে সাথে প্রয়োজনে আমরা আমি তো বোর্ডে পড়াবো, তোমরাও হাতে কলমে করার চেষ্টা করবে। আচ্ছা, এখন ওই যে কিছুক্ষণ আগে যে ফর্মুলাগুলি দিয়েছি, সেই ফর্মুলার জন্য দুটা ফর্মুলা জানতে হবে। একটি হলো সেন্ট্রাল র ফর্মুলা, মোমেন্টের র ফর্মুলা বলা হচ্ছে এটাকে। র ফর্মুলাগুলি কি কি দেখো, জেনারেল র ফর্মুলা ফর মোমেন্টস, সেটা কি, মিউ আর ড্যাশ ইজ ইকুয়ালস টু সামেশন অফ f ইনটু x মাইনাস x বার হোল টু দা পাওয়ার r ডিভাইডেড বাই n। n হলো টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, আর x বার তোমরা জানো, x বার হলো মিন অফ দি ডিস্ট্রিবিউশন, একটা ডিস্ট্রিবিউশনের গড়, অ্যারিথমেটিক মিন। আর হলো কততম র ফর্মুলা, তার সংখ্যাটাকে আর দ্বারা ডিনোট করা হয়। আর সামেশন অফ f, এটা তো তোমরা জানো, আগেই করেছো। এই ফর্মুলা দিয়ে আমরা ফার্স্ট র মোমেন্ট মিউ 1, অর্থাৎ এইটা, সেকেন্ড র মোমেন্ট
সরি, এটা বলছি এই যে সেকেন্ড র মোমেন্ট, জাস্ট পরিবর্তন আসতেছে, শুধু পাওয়ার চেঞ্জ আসতেছে। আর এর জায়গায় 1 দিলে ফার্স্ট রো, 2 দিলে সেকেন্ড রো মোমেন্ট, 3 দিলে থার্ড রো মোমেন্ট, 4 দিলে ফোর্থ রো মোমেন্ট। এইভাবে আমরা র মোমেন্টস গুলি বের করব। আমি আজকেই বের করব, জাস্ট ফর্মুলা গুলি একবার দেখাচ্ছি। নেক্সট, ফাইনাল যে 4টা মোমেন্টস এর কথা বলেছি, ফার্স্ট মোমেন্ট ছিল কি মিন, সেই মিনটা ক্যালকুলেশন করা হয়েছে। র মোমেন্টস থেকে মিন ক্যালকুলেশন করে এখানে আমি খুব সংক্ষিপ্তভাবে দেখিয়েছি। ফার্স্ট র মোমেন্টস থেকে আমরা ক্যালকুলেশন করে ফার্স্ট মোমেন্ট, সেটা হলো μ1 এবং ইট শুড বি অলওয়েজ 0। ঠিক আছে, সেই ফার্স্ট র মোমেন্ট কোনটা দেখো, আমরা কিন্তু μ1 μ2 μ3 এর কথা বলেছি একটু আগের পৃষ্ঠায় আসলাম। এই এখানে কিন্তু দেখো μ2 μ4 আছে, এগুলো হলো ফার্স্ট মোমেন্ট, সেকেন্ড মোমেন্ট, থার্ড মোমেন্ট, ফিফথ মোমেন্ট এগুলি। সো আমরা এই μ1 দ্বারা আমরা ফার্স্ট মোমেন্ট মিন করি। ফার্স্ট মোমেন্ট হলো আমাদের মিন, যেমনটা এই যে বলেছি এই স্লাইডে দেখো, ফার্স্ট মোমেন্ট মিন। সো মিন ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 0, দ্যাট ইজ ফার্স্ট মোমেন্টের মিন অলওয়েজ 0 হবে। এটা অ্যাজ পার ফর্মুলা। কিভাবে 0 আসে তা আমরা দেখিয়েছি। আর এই দেখানোগুলি আলোচনা করিনি, অবশ্যই তোমরা নিজেদের মতো করে কিভাবে এগুলি আসে, ওই ফার্স্ট র মোমেন্ট থেকে ক্যালকুলেশন করে কিভাবে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট 0 হয় তা তোমরা অবশ্যই দেখে নিবে। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট 0। সিমিলারলি সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টকে বলা হয় ডিসপারশন বা বিস্তার, সেটাও কিভাবে আসে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট ক্যালকুলেশন করে করে আমি বের করে দেখিয়েছি। এবং সেটা হলো দেখো μ2, যেটা ডিসপারশন বলা হচ্ছে, যে μ2 ড্যাশ অর্থাৎ সেকেন্ড র মোমেন্ট থেকে ফার্স্ট র মোমেন্টের বর্গের বিয়োগফল, এই ক্যালকুলেশন করে এই ফর্মুলাগুলি নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এই ফর্মুলাগুলি দেখবে। অনুরূপভাবে থার্ড সেন্ট্রাল মোমেন্ট μ3 এর ক্যালকুলেশন করা হয়েছে, ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট μ4 এর ক্যালকুলেশন করা হয়েছে। আর এই ক্যালকুলেশনগুলি তোমরা জানার জন্য, আমি আবারও বলছি, জানার জন্য অবশ্যই তোমরা এগুলি বুঝে বুঝে করার চেষ্টা করবে। আর যদি কোনো মিস্টেক হয় বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তুমি আমার সাথে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাকে হেল্প করব যে এই লাইনের পরে এই লাইন, এটা এই হবে। আচ্ছা, সো এই 4টা মোমেন্ট শেখার পরে আমরা চলে যাব আমাদের মূল যে ক্যালকুলেশন আছে, যে অর্থাৎ যে অঙ্কটা আছে, অঙ্কের প্যারামিটারস গুলি আমি বের করার চেষ্টা করব। তাহলে এতক্ষণ আমি যে আলোচনাগুলি করেছি, এই আলোচনাগুলি আমি আবারও করতে চাই বোর্ডের মাধ্যমে। তাহলে আমাদের মধ্যে মাথায় সেট হবে যে আমরা আসলে কি কি শিখতে চাচ্ছি। আচ্ছা, সো আমরা আজকে শিখব স্কিউনেস, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, কার্টোসিস। তারপরে শিখব আমরা মোমেন্টস, ফার্স্ট র মোমেন্ট, সেকেন্ড র মোমেন্টস, থার্ড র মোমেন্টস, ফোর্থ র মোমেন্ট এবং সেন্ট্রাল মোমেন্টস গুলি। 4টা সেন্ট্রাল মোমেন্ট আছে। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টকে বলা হয় মিন। ওকে, এটা 0 আসে, আমি দেখিয়েছি। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট হলো ভ্যারিয়েন্স, থার্ড সেন্ট্রাল মোমেন্ট হলো স্কিউনেস, এন্ড ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট হলো কার্টোসিস। এই সবগুলি আমি এখন একটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে আলোচনা করব। তার আগে যে ফর্মুলাগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, ফর্মুলাগুলি আবারও একটু ডিসকাস করে নেই, তাহলে তোমাদের ব্রেনে সেট হবে আশা করি। তাহলে আমি শিখতেছি যে ফার্স্ট র মোমেন্ট, তোমরা বোর্ড দেখতে পাচ্ছ? দেখা যায় বোর্ড? জি স্যার। হ্যাঁ, স্যার, ফার্স্ট র মোমেন্ট ইজ ইকুয়ালস টু, আমাদের যে ফার্স্ট র মোমেন্টের ফর্মুলা, এটাকে ডিনোট করা হয় μ1 ড্যাশ। লেখাটা দেখলে ব্রেনে ক্যাচ করে বেশি। আর তোমাদের যদি সেই সুযোগ থাকে যে স্যার আমরা পড়ার টেবিলে আছি, নো প্রবলেম, আমরা লিখতেছি আপনার সাথে, তাহলে তোমার টাইম অপচয় হবে না।
mu1 dash is equals to ফর্মুলাটা বলেছিলাম যে summation of f into x minus x bar by total number of frequency। এই হলো ফার্স্ট র মোমেন্টের ফর্মুলা। অনুরূপভাবে সেকেন্ড র মোমেন্ট mu2 ড্যাশ জাস্ট এর মধ্য থেকে একটা স্কয়ার বসবে। সেকেন্ড র মোমেন্টের জন্য এই জায়গায় স্কয়ার, তাহলে থার্ড র মোমেন্ট mu3 ড্যাশ কি হবে, ওইটা কিউব হবে f into x minus x bar whole cube by n, and fourth row moment হবে mu4 dash, তাহলে summation of f into x minus x bar whole to the power 4 divided by n। তাহলে আমরা আশা করি এই চারটা র মোমেন্টের ফর্মুলা তোমাদের ব্রেনে সেট হয়েছে, এটা আমি ধরে নিচ্ছি। ওকে, বুঝতে পেরেছো? একটা ফর্মুলা থেকে আমরা 4 বার লিখেছি। নেক্সট সেন্ট্রাল মোমেন্টস যেগুলি আছে, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট, তো আমরা ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট এটাকে mu1 বলা হয়েছে। থিওরিতে আমরা কিন্তু দেখিয়েছি স্লাইডে যে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট mu1 সমান 0, আর সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট mu2 থিওরিতে আলোচনা করে প্রমাণ করা হয়েছে mu2 হলো mu2 ড্যাশ, অর্থাৎ সেকেন্ড র মোমেন্ট মাইনাস ফার্স্ট র মোমেন্টের বর্গ। এটাও কিন্তু আমরা থিওরিতে দেখিয়েছি, প্রমাণটা স্লাইডে আছে বাট আমি করিনি, তোমরা স্লাইড থেকে দেখে দেখে বুঝে বুঝে করতে হবে। এবার আসো সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, থার্ড সেন্ট্রাল মোমেন্ট, এগুলি আমি কিন্তু আলোচনা অলরেডি করেছিলাম। থার্ড সেন্ট্রাল মোমেন্ট এটা হলো mu3, আর mu3 এর জন্য যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম mu3 ড্যাশ থার্ড র মোমেন্ট মাইনাস 3 mu2 ড্যাশ mu1 ড্যাশ, তারপরে ছিল প্লাস 2 mu1 ড্যাশ হোল কিউব। এই হলো থার্ড সেন্ট্রাল মোমেন্টের mu3 এর ফর্মুলা। mu3 ড্যাশ means third raw moment minus 3 mu2 dash mu1 dash plus 2 mu1 dash whole cube। এই প্রমাণগুলি স্লাইডে দিয়েছি, তোমরা প্রমাণগুলি করে নিবে, ঠিক আছে? অনুরূপভাবে ফোর্থ সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা mu4 is equals to, আমরা শিখেছি mu4 dash minus 4 mu3 dash এবং mu1 dash plus 6 mu2 dash, তার সাথে আছে mu1 dash স্কয়ার, এবং ফাইনালি minus 3 times of mu1 dash whole to the power 4। আমাদের এই চারটা থিওরাম কিন্তু প্রমাণ অফলাইনে থাকলে আমরা অনেক সময় বলি এটা প্রমাণ করো, ঠিক আছে? যেহেতু অনলাইন চললে এই প্রমাণগুলি হয়তোবা দিয়ে থাকবো না, কারণ তো আছেই, বাট আমাদের অঙ্কের সুবিধার্থে এই স্কেলিং গুলি প্রমাণগুলি আমাদের শিখতে হবে। সো এতক্ষণ আমরা বিভিন্ন সেন্ট্রাল মোমেন্টস গুলি আমরা ফর্মুলাতে দেখালাম। তাছাড়া যে ডেফিনিশন গুলির কথা বলেছি সেই ডেফিনিশন গুলি আলোচনা করে অঙ্কটা করব। স্যার আপনার ক্যামেরাটা একটু কাঁপাকাঁপি করতেছে, ক্যামেরা মুভ করতেছে, মানে কাঁপাকাঁপি করতেছে স্যার। আচ্ছা আচ্ছা, এটা সাময়িক একটু সমস্যা হয়েছিল। এবার পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, এই ফর্মুলাগুলি আমাদের জানতে হবে। পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ
স্কিউনেস এর ফর্মুলাটা হলো কার্ল পিয়ারসন স্ট্যাটিস্টিক্স এর জনক বলা হয় পিয়ারসনস এর কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর ফর্মুলাটা হলো ব্যাকডেটেড ফর্মুলা। তারপরেও সেই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে কারণ এর প্যারামিটার গুলি আমাদের জানা। এর প্যারামিটার গুলো হলো 3 টাইমস অফ মিন মাইনাস 3 টাইমস অফ মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এই হলো কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস কার্ল পিয়ারসন সেটা জেনারেট করেছে। এই ফর্মুলাটা পারতে হলে এই কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস কার্ল পিয়ারসনের ফর্মুলা অনুযায়ী পারতে হলে আমাদের লাগবে কি কি? মিন, যা আমরা বের করতে জানি, ধরে নিচ্ছি। মিডিয়ান, তাও জানি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটাও আমরা জানি। তার মানে এই মোমেন্টস দিয়ে এই কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করা লাগে না। এই অংশে আরেকটি ফর্মুলা আছে মোমেন্ট বেসড মেজার্স অফ স্কিউনেস। মোমেন্ট বেসড মেজার্স অফ স্কিউনেসটা হলো ওই তোমাদের শীটে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, সেটাকে বিটা 2 দ্বারা ডিনোট করেছিলাম। মোমেন্ট বেসড স্কিউনেস সেটা হলো μ3 স্কয়ার বাই μ2 কিউব। কিছুক্ষণ আগে শীটেও দেখিয়েছিলাম মোমেন্ট বেসড স্কিউনেস বিটা 2 ইজ ইকুয়ালস টু μ3 স্কয়ার বাই μ2 কিউব। আর এই μ3 মানে কি? থার্ড সেন্ট্রাল মোমেন্ট, μ2 সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট। থার্ড এবং সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের রিলেশন কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। আচ্ছা, এই গেল স্কিউনেস এর দুইটা ফর্মুলা। এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। তারপরে আসো আমরা কার্টোসিস সম্পর্কিত যে ফর্মুলাটা পড়েছি সেটা আরেকটু লিখে নিচ্ছি। সেটা হলো কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস coefficient of kurtosis is equals to একটু দেখে নিচ্ছি আমি কি কোথাও ভুল করলাম কিনা। ফ্লাকচুয়েশন হচ্ছিল না। ইয়েস, আমি স্লাইডটা দেখে আসলাম। কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস এটাকে গামা 2 দ্বারা ডিনোট করা হয়, আর সেটা হলো বিটা 2 মাইনাস 3। কিছুক্ষণ আগে সেটা আমরা দেখেছি। সো এর উপরে নির্ভর করবে। আর এটার একটা গামা কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস গামা 2 বিটা 2 মাইনাস 3, এটাকে বিটা 2 এর আবার একটা ক্যালকুলেশন আছে। বিটা 2 এর সেই ক্যালকুলেশনটা হলো, বিটা 2 এর ক্যালকুলেশন আমি মনে হয় একটু মিস্টেক করেছি, আমি আরেকটু দেখে আসি। মোমেন্ট বেস কার্টোসিস হলো বিটা 2। মোমেন্ট বেস এই জায়গাটা মোমেন্ট বেস কার্টোসিস, মোমেন্ট বেস মেজার্স অফ স্কিউনেস, এটা বিটা 2 লিখেছি না, এই জায়গাটা একটু ভুল করেছি মনে হচ্ছে, আর একটু দেখে নিচ্ছি।
আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস এবং মেজার্স অফ স্কিউনেস বিটা 2 এই জায়গায় একটু ভুল করেছি, সেটা বিটা 2 এর আলাদা আরেকটা মান আছে, আমি অঙ্ক করার সময় স্লাইডটা থেকে নিয়ে এসে দেখাবো। হ্যাঁ, মোমেন্ট বেস মেজার্স অফ স্কিউনেস, হ্যাঁ এবার মোমেন্ট বেস মেজার্স অফ স্কিউনেস হলো বিটা 1, এই জায়গায় মিস্টেক করেছি, সরি, আমি একটা গ্রেট মিস্টেক করেছি। মোমেন্ট বেস মেজার্স অফ স্কিউনেসকে বিটা 1 দ্বারা ডিনোট করা হয় এবং সেটা হলো μ3 স্কয়ার বাই μ2 কিউব। আর কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস এটাকে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিসের যে ফর্মুলা সেটা বিটা 2, সেটা হলো বিটা 2, আর বিটা 2 হলো μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার। এই জায়গায় একটু ভুল করেছিলাম। আমরা এতক্ষণ শুধুমাত্র ফর্মুলাগুলি নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে এই দুটো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, মোমেন্ট বেস মেজার্স অফ স্কিউনেস বিটা 1 এবং সেটা হলো μ3 স্কয়ার বাই μ2 কিউব, আর কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বিটা 2, আর বিটা 2 হলো μ4 বাই μ2 স্কয়ার। আমরা কিন্তু অলরেডি μ1 μ2 μ3 μ4 সম্পর্কে আমাদের আইডিয়া হয়েছে, ফর্মুলা দিয়েছি। এতক্ষণ যে ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, আমরা এখন একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে সবগুলি ফর্মুলার অঙ্ক আমরা করতে চাই। চলো ছোট্ট একটা অঙ্ক নেব, যেন আমাদের সবগুলি খুব সহজে হয়ে যায়। আমরা একটা ছোট্ট একটা চার্ট করি আমাদের অঙ্কটা বোঝার সুবিধার্থে। কোশ্চেন, ক্যালকুলেট ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস। প্রথম প্রশ্ন, ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস মানে μ1 μ2 μ3 μ4, এই চারটা বের করতে বলা হচ্ছে। অলরেডি কিন্তু আমরা μ1 জানি 0, আর μ2 এর ফর্মুলাটা আমরা শিখেছি, সেই ফর্মুলায় বসিয়ে আমরা কাজ করব। তবে সেন্ট্রাল মোমেন্ট বের করার আগে we have to calculate first 4 raw moments, μ1 dash μ2 dash μ3 dash μ4 dash, এগুলি বের করতে হবে, তারপরে ফর্মুলায় বসিয়ে মোমেন্টস গুলি বের করতে হবে। এইগুলো প্রথম অংশ। তারপরে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, স্কিউনেস আমরা করব দুই ভাবে, একটি হলো মোমেন্ট বেস and কার্ল পিয়ারসন। কার্ল পিয়ারসনস, একটি হলো মোমেন্ট বেস আর আরেকটি হলো কার্ল পিয়ারসন বেসড। তার মানে এখানে দুইটা প্রশ্ন, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করব মোমেন্ট বেসড এন্ড কার্ল পিয়ারসন বেসড। মোমেন্ট বেসড স্কিউনেস এর ফর্মুলাটা দিয়েছিলাম, মোমেন্ট বেসড স্কিউনেস হলো বিটা 1, আর কার্ল পিয়ারসন স্কিউনেস এর ফর্মুলা হলো 3 টাইমস অফ মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এইগুলো আমাদের দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন, also find the coefficient of kurtosis, also obtain the coefficient of kurtosis from the coefficient of kurtosis হলো বিটা 2। আমরা কিছুক্ষণ আগে বিটা 2 সমান বলেছিলাম μ4 বাই μ2 স্কয়ার,
তার মানে ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট ডিভাইডেড বাই সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের বর্গ। এভাবে আমরা ক্যালকুলেশন করব কার্টোসিস ফ্রম দি ফলোইং ডেটা। এখানে তোমরা প্রয়োজনে এই ডাটাটা তোলার পরে স্ন্যাপশট নিবা সবাই। এই স্ন্যাপশটের যে প্রবলেমটা, এটা তোমাদের জন্য একটা ম্যাথমেটিক্যাল অ্যাসাইনমেন্টও হবে। অ্যাসাইনমেন্ট আমি বলবো না, এটা একটা হোমওয়ার্ক। যে কোনো ডাটা দিয়ে এই ইনফরমেশন গুলি বের করতে পারলে তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি প্রায় অর্ধেক হয়ে যাবে মিড টার্মের মধ্যে। বিশাল একটা অঙ্ক। আমরা কতগুলি ডাটা নিচ্ছি ছোট দেখে। সাপোজ এখানে হলো ভেরিয়েবল, আর নিচে দিলাম ফ্রিকোয়েন্সি, সংক্ষেপে লিখলাম। আমি তোমাদের সুবিধার্থে ডাটা অল্প করে নিলাম। মনে করো 1 2 3 4 5 সেট ডাটা নিলাম। আমরা 5 সেট ডাটা নিয়ে প্রায় অভ্যস্ত। মনে করো ভেরিয়েবল দিলাম 0 থেকে 4, দেন 5 to 9, 10 to 14, এক্সক্লুসিভ ডাটা ইন্টারভেল। হ্যাঁ, তারপরে হলো 15 to 19 আর 20 to 24। আর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি এগুলি আমরা ইচ্ছা মতো বসালাম। মনে করো এখানে নাম 3, এখানে মনে করো 7, এখানে মনে করো যে 15, এখানে সাপোজ 8, আর এখানে মনে করো যে আবার সাপোজ কত একটা হিসাব করি 10 25 33, এখানে মনে করো 7। জাস্ট একটা ডাটা নিলাম। এই ডাটার উপরে ভিত্তি করে আমাদের এই ইনফরমেশনস গুলি ক্যালকুলেট করতে হবে। তাহলে কি কি? ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস μ1 μ2 μ3 μ4। এরপরে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস দুই ধরনের। তারপরে হলো কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। এর মধ্যে কিন্তু আবার কার্ল পিয়ারসন বের করতে গেলে আমাদের বের করা লাগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন, সরি মোড, মিডিয়ান। মিডিয়ান সো মোটামুটি অনেক কিছুই আমাদের এই অঙ্কটার জন্য লাগে। ঠিক আছে, চলো আমরা এই সবগুলো বের করার জন্য একটা ডাটা সেট তৈরি করি, অর্থাৎ একটা টেবিল করব, যে টেবিলের সহযোগিতায় আমরা মোটামুটি সব ধরনের ক্যালকুলেশনই পারব। আমাদের 5 সেট ডাটা আছে। আমরা একেবারে বাম থেকে শুরু করলাম। টেবিলটা কম দেখলেও সমস্যা নাই। আচ্ছা, প্রথমে ইন্টারভেল ভেরিয়েবল 0 থেকে 4, সাপোজ 0 থেকে 4। দ্বিতীয়টা হলো 5 থেকে 9, তৃতীয়টা কত 10 থেকে 14, দেন 15 থেকে 19 এবং 20 থেকে 24। এই হলো আমাদের ভেরিয়েবল গুলি, আমরা এইভাবে নিয়ে নিলাম। তারপরে আসো আমরা একটা বিশাল চার্ট করতেছি। এই চার্ট থেকেই সব কিছু বের করব আমাদের প্রয়োজনীয়। প্রথমে এই ভেরিয়েবলের মিড ভ্যালুকে এক্স দ্বারা ডিনোট করলাম। ভেরিয়েবলের মিড ভ্যালুকে এক্স দ্বারা ডিনোট করলাম। এবার আসো, আমি যদি তোমাদের সুবিধার্থে করে দিই, ঘর করে দিই, তাহলে মনে হয় আরো ভালো হয়। দুই, 3, 4। আচ্ছা,
0 এবং 4, 5 থেকে 9, 0 এবং 4 কাউন্টেড। তাহলে ফার্স্ট ইন্টারভ্যালের ডাটা আছে কয়টা? 0 1 2 3, 0 1 2 3 4, 5টা। তাহলে মিডল ভ্যালু কত? 0 থেকে 4 এর মধ্যে 0 1 2, 2 ইজ দা মিডল ভ্যালু। তোমরা কি বুঝতেছো? x এর মান 2, এটা কত হবে? 5 6, এটা হবে 7, এটা হবে 12, এটা হবে 17, আর এটা হবে 22। এই হলো এক্স ভ্যালুগুলি। এবার আসো, আমাদের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এফ। সো করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি গুলি কি কি? প্রথম ফ্রিকোয়েন্সি কত? 3, 7, 15, 8, 7। আমাদের এই অঙ্কটা করতে গিয়ে আমরা যখন কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করব, তখন আমাদের মিডিয়ান বের করতে হবে। তোমরা জানো মিডিয়ান আমি গত ক্লাসগুলিতে পড়িয়েছিলাম, পরীক্ষা নেওয়ারও কথা ছিল। সেই মিডিয়ান বের করার জন্য সিএফ বের করতে হয়। দ্যাট মিন্স কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাকে সিএফ দ্বারা ট্রিট করা হয়। কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, সে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সিটা কিভাবে লিখে? প্রথমে 3, তারপরে 3 আর 7 এর যোগফল 10, এরপরে 10 আর 15 25, 25 আর 8 33, 33 আর 7 কত? 40। এই হলো সিএফ, আমরা বের করলাম আমাদের অঙ্কে। এবার আসো, আমাদের এক্স বার বের করে নিতে হবে। তোমরা জানো যে এই অঙ্কের যত রকমের ফর্মুলা আছে মোমেন্টস গুলির জন্য, তারপরে এই কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট বের করার সময় মিন বের করতে হয়। অতএব আমাদের এখন মিন বের করে নিতে হবে। সো মিনটা কিভাবে বের করে সেটা আমি নিচে ফর্মুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, এক্স বার এর জন্য আমাদের মিন বের করার জন্য আমরা একটা চার্ট করে নিচ্ছি। সেটা হলো এক্স এবং এফ, এক্স এবং এফ। তাহলে এই এক্স এফ ক্যালকুলেশন করো। 2 আর 3 6, আর 7 7 49, তারপরে কত হয়? 15 আর 12। অবশ্যই ক্যালকুলেটর লাগবে। 15 এবং 12, 15 ইন্টু 12। তোমরা আমার সাথে একটু হেল্প করবা, ভুল হলে সংশোধন করবে। তারপরে 17 ইন্টু 8, এটা আসতেছে 136, এবং 22 ইন্টু 7, ঠিক আছে, 22 ইন্টু 7, এটা আসতেছে 154। তাহলে এখানে ক্যাপিটাল এন এর মান সামেশন অফ ফ্রিকোয়েন্সি 40, আর সিএফ এর সামেশন অফ এক্সএফ, এটা আসতেছে, এগুলি যোগ করব। 154, 136, 180, 49, 6, আর এটাকে ভাগ দিব 40 দিয়ে। আমরা দেখতে পেলাম আমাদের, সরি, একটু ভুল করেছি, দেখি 525 আছে, 525। অতএব এক্স বার ভ্যালুটা জায়গা নাই, তাই আমি এই জায়গায় করতেছি। সুতরাং এক্স বার ইজ ইকুয়ালস টু সামেশন অফ এক্স এফ ডিভাইডেড বাই সামেশন অফ এফ, 525/40। 525/40 ক্যালকুলেশন করলে আসে কত? আসে তোমাদের একটু যদি বলতে। 13.125। আমরা বেশি না নিয়ে 13.1 নিয়ে নিই। 13.1, 2.5 আর নিলাম না, জায়গা কম তাই কম নিলাম। তাহলে আমরা এক্স বারের মান পেলাম কত? 13.1। এখন সেন্ট্রাল মোমেন্টস গুলি বের করার জন্য আমাদের কিন্তু অনেকগুলা ইনফরমেশন বের করতে হবে। তার মধ্যে থেকে আমাদের যে ডেটাগুলি আছে সেই ডেটাগুলি হলো এই। আমাদের প্রথম বের করতে হবে
এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার, এই একটা আইটেম বের করতে হবে ফার্স্ট র মোমেন্টের জন্য। সেকেন্ড বের করতে হবে এক্স মাইনাস এক্স বার স্কোয়ার, তারপরে হলো এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার কিউব, তারপরে হলো এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল টু দ্য পাওয়ার 4। এই চারটা আইটেম আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা ক্যালকুলেটর দিয়ে আইটেমস গুলি খুব দ্রুত বের করি। তাহলে এফ এফ হলো 3 আর এক্স হলো 2, 2 থেকে ওই যে 13.1 এটা আমরা বিয়োগ করব, বিয়োগ করে ক্যালকুলেশন করব। কত হয় দেখো, 2 বিয়োগ 13.1, 13.1 তার সাথে গুণ হবে এফ দ্বারা 3 দ্বারা। তাহলে 3 দ্বারা গুণ হলে যে রেজাল্ট আসে সেই রেজাল্টটার মডিউলাস নিতে হবে। এগুলি সবগুলিতেই মডিউলাস থাকে, আমি মডিউলাস দেইনি, এটা একটা মডিউলাস দিতে হয় কারণ পজিটিভ ভ্যালু এটা আসে 33.3। একইভাবে 7 মাইনাস 13.1 ইন্টু ফ্রিকোয়েন্সি 7, এটা আসে 42, 42.7। তারপরে হলো 12 মাইনাস তোমার 13.1 এত ইন্টু ফ্রিকোয়েন্সি হলো 15, এটা আসে কত 16.5। তারপরে 17 মাইনাস 13.1 ইন্টু 8, এটা আসে 31.2। অনুরূপ ভাবে আমরা পাচ্ছি 22 মাইনাস আমাদের 13.1 ইন্টু 7, এটা আসতেছে 62.3। আচ্ছা, অনুরূপ আমরা বাকিগুলি কিন্তু দেখাইনি, আমাদের সময়ও শেষের দিকে। বাকি ইনফরমেশন গুলি তোমরা বের করবে, আশা করি এগুলি পারবে বের করতে তোমরা, ঠিক আছে? এই সবগুলি তোমরা বের করবে। আমি এই টেবিল থেকে কিভাবে আমাদের ইনফরমেশন গুলি পর্যায়ক্রমে বের করব তা দেখাচ্ছি, ফর্মুলার সাথে কিভাবে অ্যাটাচ করা যায় দেখাচ্ছি। আমরা অলরেডি এক্স বার পেয়েছি, আমি এক্স বারটা এখানে লিখতেছি 13.1। তাহলে আমাদের এখানে যে জায়গাটা আছে এই জায়গাতে আমাদের কাজগুলি করতে থাকবো। আচ্ছা, এতক্ষণ মনে করো এই সব পরিপূর্ণ করলাম। এখন আমাদের ফার্স্ট র মোমেন্টের যে ক্যালকুলেশন, ঠিক আছে? ফার্স্ট র মোমেন্ট ফর্মুলাটা হলো μ1 ড্যাশ, এটা হলো সামেশন অফ f ইনটু x মাইনাস x বার ডিভাইডেড বাই n। অর্থাৎ এখানের যে সামেশন হবে, এই যে দেখো f ইনটু x মাইনাস x বার ডিভাইডেড বাই n, n হলো 40। এই ক্যালকুলেশন করে আমরা ফার্স্ট একটা ভ্যালু পাবো, ফার্স্ট র মোমেন্ট। অনুরূপভাবে সেকেন্ড র মোমেন্ট একইভাবে আমরা f ইনটু x মাইনাস x বার হোল স্কয়ার বাই n, এই মানগুলি আমরা বের করব। থার্ড র মোমেন্ট বের করব, ফোর্থ র মোমেন্ট আমরা বের করব। সাপোজ আমরা ক্যালকুলেশন করে 4টা র মোমেন্ট বের করেছি। এবার ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট বের করব। আমরা জানি ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট 0 আসে। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের একটা ফর্মুলা দিয়েছিলাম, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা হলো μ2 ড্যাশ মাইনাস μ1 ড্যাশ স্কয়ার। এইভাবে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট বের করব, থার্ড সেন্ট্রাল মোমেন্ট বের করব, ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট আমরা বের করব। এই সবগুলি কিন্তু পাওয়া যায় র মোমেন্টস গুলি থেকে, আর র মোমেন্টস গুলি আসে আমাদের
টেবিল থেকে। আশা করি তোমরা এই টেবিলটা করতে পারলে 1 2 3 4 5 6 7 8 9 9টা ডাটা সেট করতে পারলে সবগুলি তোমরা ক্যালকুলেশন করতে পারবে। এতক্ষণ আমি যে আলোচনা করেছি অঙ্ক পুরোটুকু করিনি, জাস্ট কিভাবে ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস ক্যালকুলেশন করে সেটা দেখালাম। অনেকে মিস্টেক করে র মোমেন্টস পর্যন্ত করে ফেলে, এতে করে কিন্তু সে ওই পুরো নাম্বারটা পায় না। এবার আসো কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, মোমেন্ট বেসড এন্ড কার্ল পিয়ারসন বেসড। দেখি তোমাদের মনে আছে কিনা, আমরা কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, কার্ল পিয়ারসন বেসড যে স্কিউনেস আছে সেই স্কিউনেস এর ফর্মুলাটা কি? কার্ল পিয়ারসন স্কিউনেস সংক্ষেপে লিখলাম সমান, আমরা জানি 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার মিডিয়ান কিভাবে বের করে দরকার আছে না? মিডিয়ানের ডাটা এখানে আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডাটাও আমাদের এখানে আছে। মিডিয়ান এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগে পড়িয়েছিলাম। চলো মিডিয়ান বের করার ফর্মুলাটা লিখি, দেখি মনে পড়ে কিনা। একটার সাথে আরেকটার ইন্টার লিঙ্ক আছে। মিডিয়ান বের করার ফর্মুলা, মিডিয়ান ইজ ইকুয়ালস টু, আমরা জানি এল প্লাস n/2 মাইনাস সিএফ ডিভাইডেড বাই এফ ইনটু ক্লাস ইন্টারভ্যাল আই অথবা সি। এভাবে আমরা মিডিয়ান বের করেছি। আচ্ছা, এখন এল কিভাবে? n/2 এর যে n/2, n কত আমাদের? 25, সরি 40, 40 এর অর্ধেক হয় 20। তাহলে 20 কোন ক্লাস ইন্টারভ্যালের মধ্যে অবস্থিত সেটা আমরা পাবো এই সিএফ থেকে। 20 নম্বর ডাটাটা এই ক্লাস ইন্টারভ্যালের মধ্যে অবস্থিত, ঠিক আছে? প্রথম 10টা থেকে দ্বিতীয়টাতে, তৃতীয়টাতে 25, অতএব 20 নম্বর ডাটাটা এই ক্লাস ইন্টারভ্যালে। এই বরাবর লোয়ার লিমিটকে বলা হয় এল, অর্থাৎ এল এর মান হলো 10। আমরা এখানে এগুলি আগের পড়া একটু রিভিউ করতেছি। এটা হলো 10 প্লাস n/2, n/2 মানে কত? 20। সিএফ, সিএফ হলো আগের ক্লাস ইন্টারভ্যালের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে সিএফ বলা হয়। এই হলো সিএফ, তাহলে -10 আর এফ হলো ওই ক্লাস ইন্টারভ্যালের ফ্রিকোয়েন্সি কত? ওই ক্লাস ইন্টারভ্যালের ফ্রিকোয়েন্সি হলো 15, এই হলো 15, আর এটা 5 হলো ইন্টারভ্যাল। দেখো 0 1 2 3 4 5টা, এটাও 5টা, এই হলো ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এই অঙ্কের মিডিয়ান আসতেছে কত? 10 10 5 10 50, অর্থাৎ 10 যোগ 50/15। তাহলে আমরা 13.3, অর্থাৎ মিডিয়ানটা পেয়েছি 13.3, মিডিয়ান হয়ে গেল। ঠিক আছে, এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কারো মনে আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই জন্য বলি, আমরা যদি একটু ভালো করে পড়ি তাহলে আমাদের জন্য খুব কঠিন না। আমি মনে করো মিডিয়ানটা পেলাম 13.3, আর এদিকে মিন পেয়েছি, এক্স বার পেয়েছি 13.1, মনে রাখবো। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা ফর্মুলা আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সামেশন অফ এফ ইনটু এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন। এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। এর স্কোয়ার রুট আছে, ভেরিয়েন্স হলে স্কোয়ার রুটটা থাকে না। এখন এই ডাটাটা কিন্তু এখানে আছে, দেখো এই টেবিলে উপরে ডাটাটা আছে, বসিয়ে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। আমি আর করলাম না, কারণ এই ডাটা তো করিনি। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে গেল, তারপরে মিন হয়ে গেল, মিডিয়ান হয়ে গেল, অতএব কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস আমরা ফর্মুলা ধরে বের করতে পারবো। আর মোমেন্ট বেসড কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর যে ফর্মুলা মোমেন্ট বেসড, সেটা হলো β1। β1 মোমেন্ট বেসড স্কিউনেস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর ফর্মুলা কি? ফর্মুলাটা হলো μ3² বাই μ2 কিউব। এখন
আমি কিন্তু μ3 দ্যাট ইজ থার্ড সেন্ট্রাল মোমেন্ট, μ2 সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট কিছুক্ষণ আগে ফর্মুলাতে দেখিয়েছি যে এইভাবে করতে হয়। সো এইভাবে করে তোমাকে বের করতে হবে। তারপরে আমরা পেয়ে গেলাম বিটা 1। তারপরে কি বাকি আছে? অলসো অবটেন দি কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস ফ্রম দি ফলোইং ডাটা। আর কার্টোসিস এর ডাটাটা কিভাবে বের করে বলেছিলাম? কার্টোসিস ডিফাইন্ড বাই বিটা 2, আর বিটা 2 সমান μ4 বাই μ2 স্কয়ার। ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট আমরা বের করব এই টেবিল থেকে, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টও আসবে, তারপরে রেশিও করব। এবার বিটা 2 এর মান যদি 3 এর চেয়ে বড় হয় লেপ্টিকার্টিক, 3 এর চেয়ে ছোট হলে প্লাটিকার্টিক, এবং 3 এর সমান হলে মেসোকার্টিক। এভাবে কিন্তু আমাদের মোটামুটি একটা ছোট্ট অঙ্কের মাধ্যমে যাবতীয় ইনফরমেশন আমরা এতদিন যা পড়েছি সবগুলি বের করতে পারবো। তো আমি যদি আঙ্গুল গণেও দেখাই আমাদের কি কি করা লাগছে। 1 নম্বরে মিন বের করা লাগছে, অ্যারিথমেটিক মিন। 2 নম্বরে আমাদের মিডিয়ান বের করা লাগছে, যা তোমরা পারো। 3 নম্বরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা লাগছে। 4 নম্বরে আমাদের বের করা লাগছে আর কি কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বেসড অন মোমেন্ট বেসড অন কার্ল পিয়ারসন বেস। তারপরে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বেসড অন ফর্মুলা, কার্টোসিস ফর্মুলা। অর্থাৎ মোটামুটি তুমি যদি এই অঙ্কটাই কমপ্লিট করতে চাও, ইউ নিড অ্যাট লিস্ট 2 or 3 আওয়ার্স। 2 থেকে 3 ঘন্টা তোমার লাগবেই। 2 to 3 আওয়ার্স এটা লাগবেই, আরো বেশিও লাগতে পারে তোমার যদি একটু কনফিডেন্স ল্যাক থাকে। তো যাই হোক, এই কাজের মাধ্যমে কোন দিক থেকে যেন তোমার ইনফরমেশন গুলি তোমার মাথায় সেট হয়ে যাবে। আমি এখন তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, এই কাজটা তোমরা চেষ্টা করবে এজ এ হোমওয়ার্ক, নট অ্যাসাইনমেন্ট। আর এটা কোনো পরীক্ষা না। আর ওই প্রথম দিকে তোমাদেরকে শেয়ার করে দেখিয়েছিলাম যে দেখো অন্যরা তো কিছু পাঠায়, এটা হলো স্যারের জন্য বকশিস, হাদিয়া, যে তুমি হোমওয়ার্ক করে পাঠিয়েছো। এবং আই থিঙ্ক অল অফ ইউ রিটার্ন ইউর বকশিস টু মি, আমাকে ফেরত দিবে।